আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসরুমের বাংলা লেকচার ৫-এ। আমরা যে ধারাবাহিক ক্লাসগুলো করছিলাম, বাংলা ক্লাস বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ফ্রি ক্লাস আমি যেটা বলেছি। তো আজকে আমাদের লেকচার ৫, লেকচার ৫-এ আছে আমাদের বাংলা উচ্চারণ। হ্যাঁ, সালাম দিয়েছো অনেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম। কয়জন সালাম দিয়েছো দেখতে যাচ্ছেন? আচ্ছা, ওকে। বাইজিদ হোসাইন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা যারা যুক্ত হয়েছে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দেবেন। হ্যাঁ, ওকে। আজকে আমাদের লেকচার ৫, লেকচার ৫-এ আজকে আমাদের উচ্চারণ ৩ নম্বর ক্লাস। ক্লাসটি হওয়ার কথা ছিল ৯টা ৩০-এ, কিন্তু আসলে বিদ্যুৎ ছিল না, এটা একটা বিষয়। আমি গ্রামে গিয়েছিলাম, গ্রাম থেকে আসতে একটু সময় লেগেছে, যে কারণে ক্লাসটি একটু দেরি হয়ে গেল। এর জন্য দুঃখ প্রকাশ করছি। তোমরা অনেক অপেক্ষা করেছিলে, তোমরা কিছু মনে করো না। ওকে, যারা আমার সাথে যুক্ত হয়েছে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দেবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে। আজকে আমরা আজকে আমরা যে অংশটুকু পড়বো সেটি হলো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ। ঠিক আছে, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ। আমরা গতদিন স্বরধ্বনির উচ্চারণটা পড়েছি। ঠিক আছে, আজকে আমরা পড়বো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ। এটার মধ্যে দিয়ে আমরা শেষ করব। ওকে, উচ্চারণ আজকে আমাদের ৩ নম্বর ক্লাস। আচ্ছা, ওকে। ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবা। আর আমার কথা তো শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? হুম, আচ্ছা, ওকে, ওকে, শোনা যাচ্ছে। যাই হোক, লক্ষ্য করি আমরা মূলত পড়বো আজকে ফলার আলোচনা, ফলার উচ্চারণ। ঠিক আছে, ফলা নিয়ে আমাদের আজকে আলোচনা। এই আলোচনার মধ্যে দিয়ে আমরা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণটা শেষ করব। লক্ষ্য করো, ফলা ফলা আমরা ধ্বনি প্রকরণে যে ক্লাসটি করেছিলাম সেই ক্লাসে জেনেছি ফলা কি। ফলা হলো ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জনের ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি? ফলা। এই ফলার সংখ্যা কয়টা? ফলার সংখ্যা হলো ৬টা। আমাদের যে বর্ণমালা আছে সেই বর্ণমালায় আমাদের যে বর্ণগুলো আছে সেগুলোর মধ্যে সংক্ষিপ্ত রূপ আছে ৬টা। ৬টাকে বলা হচ্ছে ফলা। এই ফলা ৬টা মনে রাখবে এভাবে: মজার, লবণ। কি বললাম? মজার, লবণ। মজার, লবণ। লক্ষ্য করো, মতে মফলা, জতে জফলা, রতে রফলা, লতে লফলা, বতে বফলা, নতে নফলা। এই দুইটা শব্দ দিয়ে আমরা এই ফলাগুলো মনে রাখতে পারবো। ফলা কি? ফলা হলো ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ। ফলা আছে ৬টা। ৬টা কি কি? মজার, লবণ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো, এই যে ম ফলা, জ ফলা, আচ্ছা এই জায়গায় একটা ফলা ছিল র ফলা। ঠিক আছে, র ফলা, এটা হয়তো আমি খেয়াল করিনি, দ্রুত করতে গিয়ে হারিয়ে গেছে র ফলাটা। এর ফলে আছে এরপরে ল ফলা, ব ফলা, ন ফলা।
এই হচ্ছে 6টা ফলা, এই 6টা ফলার আমরা উচ্চারণ জানবো। ঠিক আছে? হ্যাঁ, সালাম দিয়েছো আবুল কাশেম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, লক্ষ্য করো, এদিকে তাকাও, দেখো আমি স্ক্রিনের দিকে তাকাও। ঠিক আছে? আমরা একটু এদিকে নজর রাখি, পাশাপাশি একটু ক্লাসটি শেয়ার করে দিবে, এটা আমি তোমাদেরকে বলেছি, আর রিপিট করবো না, তোমরা ক্লাসটি শেয়ার করে দিবে। লক্ষ্য করো, ফলা এর উচ্চারণ বা ফলার উচ্চারণ, এটা শিখতে গিয়ে আমরা প্রথমে জানবো ফলার অবস্থান। কি জানবো? ফলার অবস্থান। ফলার অবস্থান অর্থাৎ ফলা কোথায় থাকে। ফলা শব্দের শুরুতে থাকতে পারে, অর্থাৎ যেমন আমি একটা শব্দ লিখলাম স্বাধীন, এই স্বাধীন শব্দের শুরুতে দেখো ব ফলা আছে, প্রথম বর্ণের সাথে আছে কি? ফলা। এটাকে বলা হয় আদ্য বা শুরুতে ফলা। এরপরে ফলা থাকে, এই যে দেখো লিখছি বিশ্ব, আরেকটা লিখেছি বিশ্বাস। এই বিশ্বাস শব্দে দেখো শব্দের মাঝে আছে ফলা, শব্দের শেষে আছে কি? ফলা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শব্দের মধ্যেও ফলা বসে, শব্দের শেষেও ফলা বসে, আবার শব্দের শুরুতেও ফলা বসে। আরেকটি ফলা কোথায় বসে? সংযুক্ত ব্যঞ্জনে। কোথায়? সংযুক্ত ব্যঞ্জন। সংযুক্ত ব্যঞ্জনটা কি? যুক্ত বর্ণ। যেমন আমি একটা শব্দ লিখলাম সান্ত্বনা, লক্ষ্য করো, এই সান্ত্বনাটা পরীক্ষায় অনেক আসছে, এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ এবং বানান। ঠিক আছে? এই বানানটা আমরা ভুল করি। তো দেখো এই যে বফলা, বফলা কার সাথে আছে? নয়ের সাথে ত যুক্ত, অর্থাৎ এই যুক্ত ব্যঞ্জনের সাথে নিচে যে বফলা যুক্ত হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে সংযুক্ত বর্ণের বফলা। এখন আমাদেরকে একটু জানতে হবে, হ্যাঁ, আমাদেরকে একটু জানতে হবে যে এই যে বফলাটা যে যুক্ত হচ্ছে, শব্দের আদিতে বফলা যুক্ত হচ্ছে, মধ্যে বফলা যুক্ত হচ্ছে, অন্তে বফলা যুক্ত হচ্ছে, সংযুক্ত বর্ণে বফলা যুক্ত হচ্ছে। শুধু বফলা না, প্রত্যেকটা ফলাই যুক্ত হচ্ছে। এই প্রত্যেকটা ফলা এই অবস্থানগুলোতে যুক্ত হয়ে কে কেমন আচরণ করে, অর্থাৎ কার আচরণটা কেমন, ঠিক আছে, এটা একটু আমাদেরকে দেখতে হবে। ওকে, আমরা একটু মনোযোগী হই, মনে রাখবো শব্দের শুরুতে যখন ফলা বসে, শুরুতে, তখন সেই ফলাটার বা সেই বর্ণের উচ্চারণ হয় না। কি কি না? উচ্চারণ হয় না। ওকে, আবার ক্ষেত্র বিশেষে উচ্চারণ হয়। এখন কোনগুলো উচ্চারণ হয়? যেমন আমাদের ফলা বললাম কয়টা? মজার লবণ। আমাদের ফলা হলো 6টা। 6টা ফলার মধ্যে শব্দের শুরুতে ফলা উচ্চারণ হয় না এমন ফলা হচ্ছে ম ফলা, জ ফলা, ব ফলা। এই 3টা ফলা শব্দের শুরুতে উচ্চারণ করে না। তবে ল ফলা, ন ফলা, র ফলা, এই 3টা ফলা সব জায়গায় উচ্চারিত হয়। আমার কথাটা একটু বোঝো, একটু ক্লিয়ার কনসেপ্ট নাও এই জায়গাটা থেকে, কারণ এটা তোমার জন্য প্রয়োজন। ঠিক আছে? এটা তোমার জন্য প্রয়োজন। আমি তোমাকে বলছি যে 3টা ফলা দেখো, হ্যাঁ, যারা শেয়ার করেনি অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবে। অনেকে যুক্ত হয়েছে, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, সবার পক্ষ থেকে সালাম নিয়ে নিলাম। তোমরা যারা যুক্ত হয়েছে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে। তোমাদেরকে আমি ছবিটা জন্য স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আমি একটু ছবিটার একটু বন্দোবস্ত করে নিই। ওকে, আচ্ছা, আমাদের কেরামতি না করলেও চলবে, আমরা একটু এদিকে তাকাই। লক্ষ্য করো, বলছি ফলা আছে 6টা, এই 6টা ফলার মধ্যে মফলা, আমি আবার লিখছি মফলা, জফলা, রফলা, সরি, মফলা, জফলা, বফলা, এই 3টা ফলার উচ্চারণ কোথাও হয় না। তবে লফলা, নফলা আর রফলা, এই 3টা ফলার উচ্চারণ সব জায়গাতে হয়। এই কথাটা একটু নোট করো ভাইয়ারা, এই কথাটা একটু নোট করো।
সোনার টুকরা ভাইয়ারা আমার, এই কথাটা একটু নোট করো যে মফলা, জফলা, বফলা এই তিনটা ফলার উচ্চারণ হয় না। লফলা, নফলা, রফলা এই তিনটা ফলার উচ্চারণ হয়। হ্যাঁ, এটা একটু নোট করো। এবার আসো শব্দের শুরুতে। হ্যাঁ, তাহলে শব্দের শুরুতে এই কটা উচ্চারণ হবে না, এই কটা উচ্চারণ হবে। এখন একটা কথা বলি, ফলার একটা প্রভাব থাকে। ফলার প্রভাব, কথা বুঝো। প্রথম কথাটা আমি বলেছি, তুমি যদি কথাটা আমার স্পষ্ট বুঝো তাহলে তোমার জন্য পড়াশোনাটা সহজ হবে, ইজি হবে। আর তুমি যদি না বুঝো তাহলে তোমার জন্য একটু কঠিন হবে। এই জন্য আমি তোমাকে বারবার রিপিট করছি একটা কথা, সেটি হলো যে তিনটা বর্ণের বা তিনটা ফলার উচ্চারণ হয়, তিনটা ফলার উচ্চারণ হয়, আর বাকি তিনটা ফলার উচ্চারণ হয় না, এটা বলেছি প্রথম কথা। অর্থাৎ শব্দের শুরুতে বসুক, মাঝে বসুক, শেষে বসুক, সংযুক্ত বর্ণের সাথে বসুক, এই তিনটা ফলার উচ্চারণ হবে হবে হবে, আর এই তিনটা ফলার উচ্চারণ হবে না। ঠিক আছে, এটা হলো সহজ কথা। এবার আরেকটা কথা বললাম, ফলার প্রভাব। ফলার প্রভাবটা কি? ফলার প্রভাবটা হলো এই ফলা বর্ণগুলো যে বর্ণটার সাথে যুক্ত হয়, অর্থাৎ যে বর্ণ, মানে এগুলো তো যুক্ত ব্যঞ্জন আকারে থাকে, যে বর্ণটার সাথে যুক্ত হবে সেই বর্ণটাকে দ্বিত্ব করবে। কি করবে? দ্বিত্ব করবে। দ্বিত্ব করবে মানে কি? সেই বর্ণটাকে দুইবার উচ্চারণ করাবে, দুইবার। ঠিক আছে, দ্বিত্ব করবে, হয় দ্বিত্ব করবে নয়তোবা করবে না। কথা বুঝো, এই তিনটা ফলা কোথাও উচ্চারণ হয় না, আর এই তিনটা ফলা সব জায়গায় উচ্চারণ হয়। দুইটা কথা বলেছি। আরেকটা কথা বলেছি, ফলার একটা প্রভাব থাকে। সে প্রভাবটা কি? ফলা হয় দ্বিত্ব করবে, দ্বিত্ব মানে দুইবার উচ্চারণ করে, নয়তোবা করবে না। ঠিক আছে, এখন প্রশ্ন হলো কোথায় দ্বিত্ব করবে আর কোথায় দ্বিত্ব করবে না। এতটুকু কথা যদি বোঝো তাহলে তুমি নিজে নিজে উচ্চারণ লিখতে পারবে। ঠিক আছে, এই বেসিক তথ্যটা তোমার জানা থাকা লাগবে। তাহলে বললাম দ্বিত্ব করবে, যেমন দেখো বলছি বিশ্বাস। বিশ্বাস শব্দের দিকে তাকাও তো, বিশ্বাস, বিশ্বাস, লক্ষ্য করো, বিশ্বাস। দেখো তো এখানে যে তালব্য স ছিল, এই তালব্য স এর সাথে একটা বফলা ছিল। দেখো তো এই যে তালব্য স কি দুইবার উচ্চারণ হয়নি? দেখো তালব্য স দুইবার উচ্চারণ হয়েছে। এই জন্য বলছি এই ফলা, এই ব গুলো নিজেরা উচ্চারণ করে না, মানে নিজেরা উচ্চারিত হয় না, এরা নিজেরা উচ্চারিত হয়। কিন্তু তফাৎটা কি? এরা উচ্চারণ না হলেও, এরা উচ্চারণ হয় না, এরা উচ্চারণ হয়। তফাৎটা হলো এরা কোথাও দ্বিত্ব করে, কোথাও দ্বিত্ব করে না। এতটুকু হলো তফাৎ বা পার্থক্য। এখন দেখো এই যে শব্দের মাঝে ব ফলা দ্বিত্ব করলো, যদি এই বর্ণগুলোর মধ্যে দেখি, বলছি পরিশ্রম। এই পরিশ্রম শব্দে দেখো তো শব্দের মাঝে কি রফলা আছে? অবশ্যই আছে। তাহলে এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে এরকম, ও রিস শ্রম, পরিশ্রম। দেখো এই যে র ফলাটা যে বর্ণের সাথে ছিল, সেই বর্ণটাকে দুইবার উচ্চারণ করাইলো, অর্থাৎ দ্বিত্ব করলো। এখানে দেখো দন্ত স, মানে স দুইবার আসছে, পাশাপাশি র নিজেও উচ্চারণ হয়েছে। অর্থাৎ তোমাকে পার্থক্যটা বুঝতে হবে যে শব্দের মাঝে ফলা থাকলে দ্বিত্ব করে, এবং কি করে, এবং এই কয়েকটা ফলা থাকলে দ্বিত্ব, শুধু দ্বিত্ব করবে, আর এই কয়েকটা ফলা থাকলে দ্বিত্ব করবে এবং নিজেরা উচ্চারিত হবে। এই যে দ্বিত্ব করলো প্লাস উচ্চারণ, নিজে উচ্চারিত হয়েছে। আর এই জায়গায় দেখো স এর সাথে ব ছিল, দ্বিত্ব করলো কিন্তু নিজে উচ্চারিত হইল না। পার্থক্য শুধু এতটুকু। কথা বুঝছো না বুঝো না? একটু কমেন্ট করে জানাও। কথা বুঝছো? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? একটু কমেন্টে জানাও তো কথাটা বুঝেছো কিনা। আমি যেটা বললাম সেটা বুঝেছো কিনা একটু কমেন্টে জানাও। বুঝছো সবাই? এই তথ্যটুকু যদি বুঝে থাকো তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে।
ওকে, বুঝেছো, ধন্যবাদ। এখন দেখো, আমি বলেছি কি ফলার অবস্থান কোথায় কোথায়। 1 নম্বরে বলেছি শব্দের শুরুতে ফলা অবস্থান করে, মানে আদিতে। 2 নম্বর বলেছি মধ্য ও অন্ত, ঠিক আছে, অন্ত। 3 নম্বর বলেছি সংযুক্ত বর্ণে। তাহলে দেখো তো, এই তিনটা কথা বলছি না, তিনটা কথা বলেছি না, এই তিনটা কথা বলছি। বলছি মফলা, জফলা, বফলা এরা উচ্চারণ হয় না। রফলা, লফলা, নফলা এরা নিজেরা উচ্চারিত হয়। এই তফাৎটুকু আমি তোমাদেরকে আলাদা করেছি। আর বলেছে কি ফলার একটা প্রভাব আছে, প্রভাবটা কি, যে বর্ণের সাথে যুক্ত হবে হয় তার দ্বিত্ব করবে নয়তো দ্বিত্ব করবে না। এখন কথা হলো কোথায় দ্বিত্ব করবে আর কোথায় করবে না। শব্দের শুরুতে দ্বিত্ব করবে না, শব্দের মধ্য ও অন্তে দ্বিত্ব করবে, সংযুক্ত বর্ণে করবে না। এতটুকু কথা একটু নোট করো। আমি একটু শর্টে লিখলাম, তোমরা একটু সুন্দর করে নোট করো যে শব্দের শুরুতে দ্বিত্ব করবে না, শব্দের মধ্য ও অন্তে দ্বিত্ব করবে, সংযুক্ত বর্ণে দ্বিত্ব করবে না। এই কথাটুকু নোট করো। এবং এর সাথে তো এটা বলেছি যে দ্বিত্ব করুক আর না করুক এরা উচ্চারিত হবে না, তবে এরা উচ্চারিত হবে। পার্থক্য হলো এতটুকু, নোট করো দ্রুত। আচ্ছা, আমাকে এই কথাটা একটু জানাও তো, আমি যদি আগামীকাল ক্লাস নেই, অর্থাৎ উচ্চারণের যে আমরা ক্লাসগুলো করলাম এই ক্লাসের যে প্রশ্নগুলো এসেছে, আগামীকাল শুক্রবার আছে, যে প্রশ্নগুলো এসেছিল হয়েছে সেই প্রশ্নগুলোর যদি আমরা একটা শর্ট এমসিকিউ, ঠিক আছে, নেই, কেমন হয় এবং কখন নেওয়া যায়? আর আরেকটা কথা আমাকে বলো তো, যে সাউন্ড কি ক্লিয়ার আছে না ভেজাল আছে সাউন্ডে, এটা একটু বলো। সাউন্ড কি স্পষ্ট শোনা যাচ্ছে? সাউন্ড কি স্পষ্ট শোনা যাচ্ছে? এটা একটু বলো। আচ্ছা, এর কারণ হলো আমরা মাইক্রোফোন নিয়েছি, ঠিক আছে, মাইক্রোফোন নিয়েছি এই জন্য। নতুন মাইক্রোফোন, এই যে দেখো, আগে ছিল পুরনো, ঠিক আছে, একটি ছিল, এখন দুইটা, এই জন্য সাউন্ড একেবারে ক্লিয়ার, ঝকঝকে। হ্যাঁ, ওকে। আচ্ছা, আরেকটা বিষয় বলো তো, রাত কয়টায় ক্লাস নিলে তোমাদের জন্য সুবিধা হয়? রাত কয়টায় ক্লাস নিলে তোমাদের জন্য সুবিধা হয় বলো? সবাই অ্যাটেন্ড করতে পারবে কয়টা নিলে? সজীব হোসেন কেমন আছো? সজীব হোসেন কিন্তু আমার স্টুডেন্ট, ঠিক আছে, এবং আমার ডিপার্টমেন্টে পড়ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে পড়ছে সজীব হোসেন। ও কিন্তু আমার ডিপার্টমেন্টের ছোট ভাই, এবং সে আমার স্টুডেন্ট ছিল, আমাদের স্টুডেন্ট ছিল, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে এগোই। দেখো, তাহলে এবার আমরা ফলার উচ্চারণটা শিখবো। আমি তোমাদেরকে কিন্তু শুরুতে একটু ঝালিয়ে নিলাম, হ্যাঁ, শুরুতে একটু ঝালিয়ে নিলাম যে আমাদের শব্দের শুরুতে ফলা উচ্চারণ হয় না, হ্যাঁ, শব্দের মাঝে বা শেষে ফলা উচ্চারণ হয় না, দ্বিত্ব করে। মানে মোট কথা হলো দ্বিত্ব করবে, হয় করবে না, হয় করবে না, এটাই। ওকে, লক্ষ্য করো, ব ফলার উচ্চারণ, কি ফলা? ব ফলার উচ্চারণ। আচ্ছা, ব ফলার উচ্চারণ লক্ষ্য করো, ব ফলা কয়টা জায়গায় বসতে পারে? আদ্য ব, মধ্য ও অন্ত ব,
সংযুক্ত ব্যঞ্জনে ব। আচ্ছা, তোমরা এখন থেকে ঝটপট তোমরা উত্তর করবে, উচ্চারণ লিখবে তোমরা, ঠিক আছে? দেখো, শব্দের শুরুতে ব ফলার উচ্চারণ হয় না। আমরা প্রথমেই বললাম যে ব ফলার কোনো উচ্চারণই হয় না। সহজ কথা, ব ফলার কোনো উচ্চারণই হয় না। ব ফলা করে কি, শব্দ যদি শুরুতে বসে তাহলে এর দ্বিত্ব করার কোনো প্রভাব থাকে না, শব্দের মধ্যে বা শেষে যদি বসে তাহলে দ্বিত্ব করতে পারে, আর সংযুক্ত ব্যঞ্জনে বসলেও দ্বিত্ব করে না, ঠিক আছে? এটা হলো কথা। ওকে, তাহলে এবার একটু আমরা দেখি যে এইখানে প্রথম শব্দটা হলো ত্বক। ত্বক, ত্বক, দেখো তো এটাকে তুমি কি উচ্চারণ করছো? ত্বক। লক্ষ্য করো, পার্থক্য বুঝবা, কোনো ধ্বনির সাথে যদি কোনো কার না থাকে, কোনো কার বর্ণ যদি না থাকে, তাহলে তার সাথে কি থাকে? একটা অ থাকে। লক্ষ্য করবে ওই বর্ণের এই অটা অই উচ্চারণ হচ্ছে না ও উচ্চারণ হচ্ছে? ও, ও, ঠিক আছে? দেখো তো তুমি কি এই শব্দটাকে দেখো, অক্ষর একটাই আছে, সেটা হলো কি ত্বক, ত্বক, ত্বক। তুমি কি বলো তোক? তও করে তোক, তোক, তোক বলো, তুমি কিন্তু তোক বলো না। সুতরাং এই জায়গাতে তুমি ত্বক বলো, ত্বক, ত্বক, ত্বক। তাহলে দেখো তো শব্দের শুরুতে ব ফলা আছে, ব ফলার উচ্চারণ হচ্ছে? হচ্ছে না। এবার দেখো এই জায়গাতে দ্বিতীয় শব্দ আছে কি? স্বামী। শব্দটার দিকে তাকাও, দ্বিতীয় শব্দটা আছে স্বামী। দেখো তো এই যে শয়ে বয়ে অক্ষর কয়টা? দুইটা, একটা হলো সা, আর একটা হলো কি মি, স্বামী। দেখো তো এই যে শয়ের সাথে ব আছে, এই বয়ের কি কোনো প্রভাব আছে? কোনো প্রভাব নাই। উচ্চারণ হচ্ছে কি? উচ্চারণ হচ্ছে সা। তাহলে লিখে ফেলো তালব্য শয়াকারে সা, ময় ঋষিকারে মি, স্বামী, ঠিক আছে? এবার দেখো তুমি এটাকে উচ্চারণ করছো কি? স্বাগত, স্বাগত, তুমি কি বলছো? স্বাগত। দেখো তো অক্ষর কয়টা? অক্ষর হচ্ছে তিনটা, একটা হচ্ছে সা, আরেকটা হলো গ, আরেকটা কি ত, তিনটা অক্ষর। এবার দেখো তো তুমি কি উচ্চারণ করছো? স্বাগত, গত, তুমি কি বলছো? এই তোমাকে স্বাগত, তুমি কিন্তু স্বাগত বলছো না, বলছো কি স্বাগত, স্বাগত, স্বাগত। কথা কি বোঝা যায় না বোঝা যায় না? তাহলে কি লিখবা তুমি? দেখো কি লিখবা? এই যে বায়েজিদ হোসেন, তুমি লিখে ফেলেছো গোত, গোত। দেখো গয়ের সাথে যদি তুমি ও কার দাও তাহলে উচ্চারণ কি হবে? গ করে গো, গো, গো হবে, গ হবে না, গ। একটা হলো গ, আর একটা হলো গো। তুমি কি বলছো স্বাগত? এই তোমাকে স্বাগত, তুমি কি স্বাগত বলছো? না, তুমি বলছো স্বাগত, 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 স্বাগত। তাহলে তোমাকে এখানে লিখতে হবে কি? লিখতে হবে স্বাগত, স্বাগত, স্বাগত। তাহলে লিখে ফেলো সা, সা, সরি তালব্য শব্দে লিখতে হবে সা, গ, ত করে তো। শব্দের শেষে যদি অ উচ্চারণ হয়, সে অটা ও হয়ে যায় শব্দের শেষে, ঠিক আছে? জ্বালা শব্দের উচ্চারণ কি হবে? জয়াকারে যা, লয়াকারে লা। ধ্বনি, দেখো তো তুমি কি বলো ধনী, ধনী, এই ধনী, তুমি কি ধনী বলো? অক্ষর কয়টা? দুইটা না? তুমি কি বলছো ধনী, ধনী, ধনী প্রকরণ? আজকে আমাদের পাঠ্য হচ্ছে ধনী প্রকরণ না, তুমি বলছো কি ধ্বনি, ধ্বনি, ধ করে ধো, নয় শিকারে নি, ধ্বনি, ঠিক আছে? এভাবে উচ্চারণ করবা। এবার দেখো কি আছে? শ্বাস। তাহলে শ্বাস, উচ্চারণ করছে কি? উচ্চারণ করছো শ্বাস, সুতরাং লিখবেও কি শ্বাস, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি শব্দের শুরুতে ব ফলার কোনো প্রভাব থাকে না, অর্থাৎ ব ফলার দ্বিত্ব করতে পারে না। এবার যদি আমরা শব্দের মাঝে ও শেষেটা দেখি, সবাই চেষ্টা করবে, ঠিক আছে? চেষ্টা যদি না করো তাহলে কিন্তু পারবে না। উচ্চারণটা হচ্ছে চর্চার বিষয়, তুমি যদি শুধু শোনো তাহলে শুনতে শুনতে ভুলে যাবে, ঠিক আছে? তুমি
চর্চা করো, লিখো, তুমি লিখো, হয় কমেন্টে লিখো নয়তো খাতায় লিখো উচ্চারণগুলো। দেখো এখানে শব্দ আছে কয়টা লক্ষ্য করো। এখানে এটা একটু মিস্টেক হয়েছে। ওকে, আচ্ছা লক্ষ্য করো, লম্ব এই শব্দটা একটু বুঝিয়ে দেন স্যার। দেবো, শেষে দেবো, শেষে, এটা শেষ করি আগে, তারপর দেবো। এবার দেখো এই শব্দটা কি আছে, অনুস্বর, অনুস্বর, অক্ষর কয়টা, ও নুস স্বর, অনুস্বর কয়টা অক্ষর, একটা দুইটা তিনটা, তিনটা অক্ষর। এবার দেখো তো তুমি বলছো কি অনুস স্বর, না তুমি বলছো কি অনুস্বর, ও, তুমি বলছো না, বলছো না, অনুস্বর বলছো না, বলছো কি তুমি দেখো অনুস্বর, না ও নুস স্বর, এভাবে বলছো। তুমি কি বলছো, ও নুস স্বর, 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 তুমি স্বর বলছো না, অনুস্বর, না অনুস্বর না, কি বলছো, অ সরি ও নুস স্বর, ঠিক আছে, তুমি এইভাবে উচ্চারণ করছো, সুতরাং তোমাকে এইভাবে লিখতে হবে। ওকে, এবার দেখো পরের শব্দটা কি আছে, পরের শব্দটা আছে ঈশ্বর, ঈশ্বর, দেখো অক্ষর কয়টা, অক্ষর হলো দুইটা, ঈশ্বর, ঈশ্বর, তাহলে তুমি যা উচ্চারণ করছো তাই লিখো, লিখে বলো স্বর, স্বর, ঈশ্বর। ওকে, এটা দেখো এই যে বফলা আছে শব্দের মাঝে, ঠিক আছে, বফলা আছে, তাহলে তুমি কি লিখছো, বিদ দান, বিদ দান, দান, মুখ বন্ধ হয়ে যাচ্ছে, বদ্ধাক্ষর হসন্ত দিয়ে দিচ্ছ, বিশ্বস্ত, বিশ, ঠিক আছে, বিশ শস, বিশ্বাস, বিশ্বাস, থ করে থ, বিশ্বস্ত, এর উচ্চারণ কি, বিশ সস থো, দেখো বিশ সস থো, ঠিক আছে, অক্ষরে পাঠ করো, তাহলে উচ্চারণটা সহজ হবে, বিশ সস থো, শব্দের শেষে উচ্চারণ হলে সেটা ও হয়ে যায়, তাহলে বিশ সস থো। ওকে, এবার দেখো আশ্বিন, শব্দটা কি, আশ্বিন, আশ শিন, উচ্চারণ কি হচ্ছে আশ শিন। আমি কিন্তু প্রত্যেকটা শব্দের অক্ষর বিশ্লেষণ করব না, ঠিক আছে, ঝামেলা হবে। ওকে, সরি 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 সরি, এটা ত ত ত, হ্যাঁ ত, বিশ্বস্ত, তো, সরি আমার স্পেলিংটা একটু ভুল হয়েছে, বিশ্বস্ত, তো ত করে তো, বিশ্বস্ত, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি শব্দের মাঝে, বা আরেকটা শব্দ লিখলাম বিশ্ব, বিশ্ব, তাহলে কি হবে, বিশ সহকারে কি, সহকারে শো, বিশ্ব, বোঝা গেছে না যায়নি, বুঝছো তো, হ্যাঁ বাইজিদ হুসাইন, হ্যাঁ ঠিক লিখেছে, বিশ সস তো, হ্যাঁ এভাবে পাট পাট করে লিখবা, তাহলে সহজ হবে। আচ্ছা, এরপরে দেখো সংযুক্ত ব্যঞ্জনে যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব, অর্থাৎ সংযুক্ত ব্যঞ্জন মানে কি, সংযুক্ত ব্যঞ্জন মানেই হলো সেটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন। যেমন দেখো এই যে যুক্ত ব্যঞ্জন ন, নয়ের সাথে দ, দয়ের সাথে আবার বফলা আছে, অর্থাৎ এই যুক্ত ব্যঞ্জন, দেখো করো, দন, 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 না বলো দ্বন্দ্ব, দ্বন্দ্ব বলো, বলো কি দ্বন্দ্ব সমাস, দন দ বলো না, দ্বন্দ্ব বলো না, বলো কি দ্বন্দ্ব, দন, দ, দ দন্ত ন, দন, দ করে দো, দন দো, তাহলে যা উচ্চারণ করবা তাই লিখবা, এখানে বফলার কোনো প্রভাবই নাই, অর্থাৎ এই বফলাকে বাদ দিয়ে বাকি যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোর উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। ওকে, এবার দেখো উচ্ছ্বাস, লক্ষ্য করো শব্দটা কি, উচ্ছ্বাস, উচ্ছ্বাস, দেখো উৎ, ছয়াকার দন্ত তালব বর্ষ, ছাস, উচ্ছ্বাস, অর্থাৎ এই জায়গাতে বয়ের কোনো উচ্চারণ নাই, ঠিক আছে। ওকে, এরপর দেখো এটার সাথে বফলা ছিল, হ্যাঁ তত্ত্ব বানানে, তত্ত্ব বানানে বফলা আছে, দেখো তুমি কি বলছো তত্ত্ব, তত্ত্ব না, তত্ত্ব না, তত্ত্ব, তত্ত্ব, ঠিক আছে, তুমি এভাবে উচ্চারণ করছো তৎ,
অ তত্ত্ব, ঠিক আছে, তাহলে লিখে ভালো ত ত তত ত করে তো তত্ত্ব, ঠিক আছে, অর্থাৎ এই তয়ে তয়ের উচ্চারণ হচ্ছে, বয়ের উচ্চারণ হচ্ছে না। আচ্ছা, এবার দেখো আম সত্য, আম সত্য, অক্ষর কয়টা? অক্ষর দেখো আম সৎ, লক্ষ্য করো, এটা হবে তালব্য সহ উচ্চারণ হবে সৎ ত করে তো, আম সত্য, কি বলছি? আম সত্য, আম সত্য না, আম সত্য, আম সত্য না, বলি কি আম সত্য, আম সত্য, অর্থাৎ তুমি এইভাবে টুকরো টুকরো করে উচ্চারণ করবে, তোমার জন্য সহজ হবে। এবার দেখো শান্তনা, শান, দেখো তুমি কি বলছো, দেখো উচ্চারণটা কি, অক্ষরটা একটু দেখে নি, ওকে, দেখো তো তুমি বলছো কি শান তনা, শান্তনা, এই আমাকে একটু শান্তনা দে, না শান্তনা না, শান্ত না, ঠিক আছে, দেখো আমরা ত উচ্চারণ করি না, উচ্চারণ করছি কি তো, ঠিক আছে। হৃদয় খান, এত দেরি করলে হবে? ওয়ালাইকুম আসসালাম, যুক্ত থাকো, শিখতে পারবা, ওকে। দেখো তাহলে শান বানান কি হবে? তালব্য শয়াকার দন্তন্য শান, ত করে তো, নয়াকারে না, শান্ত না, ঠিক আছে, তাহলে এইভাবে উচ্চারণ করতে হবে। উজ্জ্বল শব্দটা যদি উচ্চারণ দেখি, দেখো উজ্জ্বল, উজ্জ উজ্জ জল জল, উজ্জ্বল, উজ্জ্বল না, জল বলবো না, উজ্জ্বল, জল জল, উজ্জ্বল, ঠিক আছে, এভাবে উচ্চারণ করবা। আচ্ছা, যতটুকু বললাম এতটুকু কি বুঝেছ? বুঝে থাকলে DONE ডান লিখো, DONE ডান, বাংলার কেজি ক্লাস ইংরেজি লিখো, বুঝে থাকলে লিখে ফেলো। ওকে, বুঝছো। আচ্ছা, এবারে আসি, এই যে জিএম আহমেদ বলেছ যে ভাইয়া লম্বটা বুঝাই দেন, লম্ব। আচ্ছা, এখানে তো বফলার উচ্চারণ হচ্ছে, তাই না? দেখো আমরা, আমি তোমার বুঝার সুবিধার্থে বলেছি, আমি তোমাদের বুঝার সুবিধার্থে বলেছি যে মফলা, জফলা, বফলা এই তিনটার উচ্চারণ হয় না, এটা সত্য কথা, শব্দ উচ্চারণ হয় না। হাসিবুর রহমান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, এত দেরি কেন হাসিবুর রহমান? যুক্ত থাকো, ক্লাস করো, নোট করো, ওকে, লক্ষ্য করো, এইগুলোর উচ্চারণ হয় না, এটাই সত্য, হ্যাঁ এগুলোর উচ্চারণ হয় না, তবে এরা দ্বিত্ব করে, ফলা মানে দ্বিত্ব করা, দ্বিত্ব করে, শব্দের শুরুতে দ্বিত্ব করে না, শব্দের মাঝে আর শেষে দ্বিত্ব করে, আর যুক্ত ব্যঞ্জনে দ্বিত্ব করতে পারে না, আর এরা উচ্চারণ হয় না, আর বাকি তিনটা উচ্চারণ হয়, ওকে। তবে ব ফলা যদি কখনো এই তিনটা বর্ণের সাথে, সরি এই চারটা বর্ণের সাথে যদি যুক্ত থাকে, ব দ গম, অর্থাৎ বদগম, বদগম, বফলা কি? বফলা হলো বদগম, বদগম, বফলা হইলো বদগম, এই বদগমের এই ক্লাস মিস করতে হবে না, ক্লাস এখানে করো তাহলেই হবে, মিস কেন করবে? এখানে তো ক্লাস আমি নেই, নিচ্ছি, এবং এখানে শিডিউল ওয়াইজ আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, দেখো ক্লাস করো, ক্লাস করো, বাইক দেখে কাজ নেই, ক্লাস করো। এই চারটা বর্ণ, এই চারটা বর্ণের সাথে যে বটা আছে সেই বটা উচ্চারিত হয়, মনে রাখবে এই চারটা বর্ণের সাথে যুক্ত বটা উচ্চারিত হয়, ঠিক আছে। যেমন দেখো বয়ের সাথে ব যুক্ত হলে সেই বটা উচ্চারণ হয়, যেমন তিব্বত, তিব্বত, তিব্বত বলি না, তিব্বত বলি না, বলি কি তিব্বত, বত, তিব্বত, ঠিক আছে। দেখো এই জায়গাতে বফলের উচ্চারণ হচ্ছে। সাব্বাস, দেখো তালব্য শয়াকার বসাব, বয়াকার তালব্য বাস, সাব্বাস, ঠিক আছে, বয়ের উচ্চারণ হচ্ছে। দেখো উদ্বেগ, উদ রসুদ, উদ বয়কার গ, বেগ, উদ্বেগ, এটা নিয়ে আরো অনেক আলাপ থাকতে পারে, কিন্তু আমি অত আলাপ করবো না, ঠিক আছে। এতটুকু জেনে রাখি যে দ, এর সন্ধিতে উদ যোগ বেগ,
ঠিক আছে, এটা হচ্ছে উপসর্গ, উপসর্গের খণ্ডত যখন দ হয় তখন সেই দয়ের সাথে ব যুক্ত হলে সেই বয়ের উচ্চারণ হয়। এরকম আলাপ আছে, এই আলাপে আমরা না যাই, কঠিন লাগবে। ওকে, এরপরে আসো উদ্বোধন, উদ্বোধন, উদ্বোধন। ওকে, লক্ষ্য করো তো এই শব্দটার উচ্চারণ কি হবে, একটু দ্রুত লিখে ফেলো। এই শব্দটার উচ্চারণ কি হবে, একটু দ্রুত লিখে ফেলো। উদ্বোধন, উদ্বোধন, এই শব্দটার উচ্চারণটা একটু লিখো, দেখি তোমরা কে কি লিখো। ক্লাসটা শেয়ার করে দেবো, বুঝছো? যারা নতুন জয়েন করেছো তারা ক্লাসটি অবশ্যই 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 শেয়ার করে দিবা। আমি শেয়ার চাই তোমাদের কাছ থেকে। একটা বিষয় বলে রাখি, অনলাইনে যে ভাইয়াদেরকে দেখবা ক্লাস নিতে, আমি একটা কথা বলি এখানে, অনলাইনে যে ভাইয়াদেরকে ক্লাস নিতে দেখবা, কোনো ভাইয়া কেউ ফ্রি ক্লাস মানে ফুল কোর্স ফ্রি ক্লাস নিবে না। হ্যাঁ, কোনো ভাইয়াই নিবে না। ভাইয়ারা হয় ফ্রি ক্লাস নিবে কয়েকটি কারণে, সেটা হচ্ছে মুখরোচক দু চারটা সুন্দর ক্লাস নিবে, ক্লাস নিয়ে হয় তোমাকে কোর্সে ভর্তি করাবা, কোর্সে ভর্তি করাবে এবং তুমি কোর্সে ভর্তি হবে, এটাই সত্য, হতে হবে। একটা হলো কোর্সে তোমাকে ভর্তি করাবে, নয়তো তোমার কাছে বই বিক্রি করবে। উদ্দেশ্য হলো এই দুইটা, বই বিক্রি পাশাপাশি কি কোর্সে ভর্তি, এই দুইটা। হ্যাঁ, সজীব চকলেট নিবা? আচ্ছা নিও। ওকে, দুইটা উদ্দেশ্য। আর এখানে এই দুইটা ক্ষেত্রে আমার কোনো কিছুই নেই, আমার না আছে কোর্স, না আছে বই। ঠিক আছে, সুতরাং তোমরা তোমাদের জন্য ক্লাস নিচ্ছি। আমি ক্লাস নিই, এটা হচ্ছে আমার অভ্যাস, পেশা বলো আর যাই বলো না কেন, নেশা বলো আর পেশা বলো, যেটাই বলো না কেন, অভ্যাস অভ্যাস হয়ে গেছে, এই জন্য ক্লাস নিচ্ছি। ওকে, দেখো অক্ষর ছিল কয়টা, উদ্বোধন, উদ্বোধন। কয়টা অক্ষর, একটা দুইটা তিনটা, তিনটা অক্ষর। উচ্চারণ করছে কি, উচ্চারণ করছো উদ বো ধন, উদ্বোধন না, উদ্বোধন না, উদ্বোধন, উদ্বোধন দন্ত না, উদ্বোধন। ঠিক আছে, জিলাপি বাতাসা। আচ্ছা, ওকে, হ্যাঁ, থাক আর কথা না বাড়াই, একটু ক্লাসে মনোযোগী হই। লক্ষ্য করো দিগ্বিজয়, এই শব্দটার দিকে একটু তাকাও, দিগ্বিজয়। লক্ষ্য করো দৈর্ঘ্য গ, দিক, এই ব হয়ে গেল, দৈর্ঘ্য গ, দিক বি জয়, জয়, দিগ্বিজয়, দিগ্বিজয় না, দিগ্বিজয় না। ঠিক আছে, উদের সাথে অবশ্যই হসন্ত হবে, এই যে উদ্বোধন অবশ্যই হসন্ত দিয়েছি, দিগ্বিজয়, জয় শেষে হসন্ত দিবা। ঠিক আছে, ওকে। এবার দেখো ওই যে জি এম আহমেদ, তুমি এবার এই উত্তরটা পেয়ে গেছো, লম্ব শব্দের যে বানান এই উচ্চারণ, সেটার উত্তর আশা করছি পেয়ে গেছো, যে একটা শব্দের সাথে ব যুক্ত হলে সেটার উচ্চারণ হয়। এবার দেখো দিক বলয়, দিক বলয়, দিক বলয় বলি না, দিক বলয় আমরা বলি না, আমরা বলি কি দিক বলয়। ঠিক আছে, ওকে, দিক তোমরা লিখে ফেলো, দিক বলয়, দিক বলয়। ওকে, আচ্ছা। এবার দেখো নীলাম্বরী, নীলাম, নীলাম্বরী। আচ্ছা, এই নীলাম্বরী শব্দটাকে যদি আমরা ভাঙি, নি লাম বো রি, কটা অক্ষর দেখো, একটা দুইটা তিনটা চারটা, চারটা অক্ষর। তাহলে লিখে ফেলি, নয় ঋষি লয়াকার মলাম, নীলাম বরি, বরি না, নিলাম বরি না, বলছে কি নিলাম বড়ি, বড়ি, বউ করে বোর আর শিকারে রি, নিলাম বড়ি। তোমরা মনে হয় এই সিকোয়েন্সটা ধরতে পারছো না, সেটা হচ্ছে অ হবে না ও হবে। এই জন্য তোমাকে আমি বলছি তুমি একটু ওইভাবে উচ্চারণ করো, বরি বরি,
দেখো ব ব অ অ উচ্চারণ করে দেখো তো, বড়ি না বড়ি বলছো তুমি? তুমি বলছো কিন্তু নিলাম বড়ি, বড়ি, তাহলে ব করে বোর আর সেখানে রি, বড়ি, এভাবে লেখো। এবার দেখো সম্বল, দেখো তো কি বলো? দেখো তুমি কি উচ্চারণ করো? সম্বল, সম্বল বল, না বল বলো না, বলো কি সম্বল, সম্বল, একমাত্র সম্বল, বল বলো, বউকাল্লা বল, তাহলে সম অসম, বউকাল্লা বল, সম্বল। কথা কি বোঝা গেছে? এই কথা কি বুঝছো? কথা বুঝছো? বাচ্চারা কথা বুঝছো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সটে আগাই। দেখো, ওকে, এবার আসো ম ফলার উচ্চারণ। দেখো তো বলেছিলাম যে প্রথম পরের উচ্চারণ হবে না, উচ্চারণ হবে না, মফলা জফলা মফলা জফলা বফলা এদের উচ্চারণ হয় না। ওকে, এবার দেখো তো শব্দের শুরুতে কি মফলার উচ্চারণ হবে? উচ্চারণ তো এদের হয়ই না। এদের একটাই প্রভাব, সেটা হচ্ছে দ্বিত্ব করা, আর আমরা জানি শব্দের শুরুতে দ্বিত্ব করে না। ওকে, যদি শব্দের শুরুতে বা মাঝে যেখানে তুমি মফলা পাও, মফলা যেহেতু উচ্চারণ হয় না, সুতরাং এই বর্ণটা যার সাথে ছিল, যুক্ত ছিল, তার উপরে একটা চন্দ্রবিন্দু দিবা। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো এরকম, আমাদের বাংলা সিনেমায় একটা নায়ক আছে, নাম কি? বাপ্পা রাজ, রাজ আছে, একটা রাজা আছে, সেই রাজার নাম হলো বাপ্পা রাজ। এই বাপ্পা রাজের একটাই বৈশিষ্ট্য হলো সে সব সময় সেকা খায়। সেকা বোঝো? সেকা, সেকা খায়। ঠিক আছে, প্রত্যেকটা সিনেমায় দেখবা এবারে সেকা খায়। আচ্ছা, সেকা খাওয়ার পরে সে গান জুড়ে প্রেমের সমাধি ভেঙে পাখি যায় উড়ে যায়, তারপরে কি বলে? তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও। কি রাখবা? তুমি চলে যাবা, চলে যাও, শুধু একটা জিনিস রেখে যাও, সেটা হলো স্মৃতি, স্মৃতিটা রেখে যাও। বুঝছো? তো আমাদের এই যে ম ফলা, এই ম ফলা উচ্চারণ তো হয়ই না, শুধু সে তার একটা স্মৃতি রেখে যায়। কি রাখে? স্মৃতি। কারণ কি? কারণ হলো সে নাসিক্য বর্ণ। কি বর্ণ? নাসিক্য। আর আমরা জানি নাসিক্য বর্ণ যখন উচ্চারণ হয় না, তখন তার স্মৃতি রেখে যায়। স্মৃতিস্বরূপ কি? একটা চন্দ্রবিন্দু। দেখো তো আমরা যখন এই বর্ণটার উচ্চারণ দেখেছিলাম, শব্দের শুরুতে থাকলে এইরকম উচ্চারণ দেয়, এর উপর একটা চন্দ্রবিন্দু থাকে। কেন? কারণ এর মধ্যে, এই যুক্ত বর্ণটার মধ্যে একটা ইয় বর্ণ আছে যেটা নাসিক্য, সে চলে গেছে, উচ্চারণ হয়নি, সেজন্য তার একটা স্মৃতি রেখে দিল। বা যখন গগা উচ্চারণ হয়, তখনও কিন্তু একটা স্মৃতি রেখে যায়। এই জন্য বলছি ম হলো বাপ্পরাজের নায়িকার মতো, তুমি চলে যাও, স্মৃতিটা রাখিয়া যাও। বুঝছো? আচ্ছা, এবার আসো, তাহলে আমরা একটু উচ্চারণগুলো দেখি। আমরা তো জানি যে শব্দের শুরুতে এই ফলাগুলো উচ্চারণ হয় না এবং তাদের দ্বিত্ব করার প্রভাবটাও রাখতে পারে না। আচ্ছা, কি রে ভাই, আবার চলে এলো। ওকে, এবার দেখো স্মৃতি শব্দটার দিকেই তাকাও। স্মৃতি, এই স্মৃতি শব্দের মধ্যেও দেখো একটা ম আছে, মফলা আছে, কিন্তু স্মৃতি শব্দের উচ্চারণটা কি? শ্রী তি, এরকম উচ্চারণ না? দেখো তো উচ্চারণটা কি এরকম হচ্ছে, এইরকম হচ্ছে না? স্মৃতি, স্মৃতি, দেখো তো মফলার উচ্চারণ হয়েছে? হয়নি। সুতরাং এই জায়গাতে আমরা তার একটা স্মৃতি দিয়ে দিব। এবার আসো স্মরণ, স্মরণ, অক্ষর কয়টা? দুইটা, একটা হচ্ছে স আর একটা হচ্ছে রণ। এখন দেখো তো তুমি কি এটাকে রণ উচ্চারণ করো? স্মরণ, এই স্মরণ করো আমাকে, স্মরণ না, স্মরণ না, কি শব্দটা হলো? স্মরণ, স রণ, রণ, রকার দন্ত ন, রণ, তাহলে আমরা রণই লিখবো। ঠিক আছে, তাহলে লিখে ফেলো। স্মরণ শব্দের উচ্চারণ কি হবে? স্মরণ শব্দের উচ্চারণ হবে তালব্য স, রকার
দন্তন্য। এবার দেখো মফলা উচ্চারণ যেহেতু হয় নাই, সুতরাং তার একটা স্মৃতি দিয়ে দিব। ওকে, এবার দেখো শ্মশান। দেখো তুমি উচ্চারণ করছো কি শ্মশান, স একটা অক্ষর, শান একটা অক্ষর। দেখো তো এই মফলার উচ্চারণ হয়েছে? হয় নাই। তাহলে স শান, স শান। তাহলে যে এর সাথে কি ছিল? ম ছিল, উচ্চারণ হয়নি, চন্দ্রবিন্দু দেবো। আমি কিন্তু সুশান বলছি না, সুশান, সুশান না, স শান, ঠিক আছে? এই জন্য। ওকে, পরের শব্দটার দিকে একটু তাকাও। শব্দটা হচ্ছে শাহরুখ, শাহরুখ। শব্দটা কি? শাহরুখ। এখন তুমি কি এটাকে উচ্চারণ করো এইভাবে? স্মারক, স্মারক, স্মারক লিপি জমা দেওয়া হবে, স্মারক না, রক বলো না, তুমি বলো কি? রূপ, রূপ, রৌকার কর, রূপ, রূপ বলো। তাহলে তুমি লিখে ফেলো তালব্য সহায়কারে সা, রৌকারে রো, ক, রূপ। তাহলে এই যে সা লিখেছো, তার একটা স্মৃতি দিয়ে দাও, হয়ে গেল। কথা কি বুঝছো না বুঝো নাই? কমেন্ট করো, বুঝছো কি বুঝো নাই? বুঝছো? বুঝছো? এই বাচ্চারা বুঝতে পেরেছো? আচ্ছা, এই দ্রুত কমেন্ট করো, বুঝছো কিনা? ওকে, আচ্ছা, এরপরে আসি। তাহলে শব্দের মধ্যে এবং অন্তে মফলা উচ্চারণ হয় না? স্যার, উচ্চারণ হয় না। তবে কি করে? দ্বিত্ব করে। যে ব্যঞ্জনের সাথে যুক্ত আছে সেই ব্যঞ্জনকে দ্বিত্ব করে এবং সানুনাসিক করে, মানে কি? চন্দ্রবিন্দু নিয়ে আসে, তার স্মৃতিটা নিয়ে আসে। ওকে, দেখো এইখানে অক্ষর কয়টা? দুইটা, একটা হলো আত, আর একটা হলো কি? ত করে তো, আত্ম, আত্ম। এবার দেখো চন্দ্রবিন্দু হবে না, এই যে ম ছিল, ম উচ্চারণ হয়নি, চন্দ্রবিন্দু, অর্থাৎ যার সাথে যুক্ত ছিল তার দ্বিত্ব করেছে। দেখো গ্রীষ্মকাল, তাহলে লিখে ফেলো গ্রীষ, গ্রীষ, সহকারে শো, গ্রীষ্ম, কয়াকারে কাল, অকাল, গ্রীষ্মকাল। এই যে দেখো ম যুক্ত ছিল, এই জন্য এটার উপর চন্দ্রবিন্দু দিব। কথা বুঝছো না বুঝো নাই? আশা করছি বুঝছো। এরপর দেখো ভস্য, শব্দটা কি? ভস্য, ভ, ভ। তুমি কিন্তু ভস্য বলছো না, ভস্য, একেবারে ভস্য হয়ে গেছে, ভস্য, ভস্য না, ভস্য না, ভস্য, ভ, ভ। এখানে ভ স্পষ্ট উচ্চারণ হচ্ছে, তাহলে ভস সহকারে কি? শো, ভস্য, চন্দ্রবিন্দু। বুঝছো? বাইজিদ হুসাইন কাল, লয়ের নিচে বিসর্গ হবে। আচ্ছা, দেখো পদ্ম, এই যে তুমি কি বলছো? পদ্ম, পদ্ম, পদ্ম ফুল না, তুমি বলছো পদ্ম, পদ, দ করে দো। তাহলে পদ, পদ, দ করে কি? দ করে দো। দেখো দয়ের ডাবল উচ্চারণ হয়েছে, মানে দ্বিত্ব হয়েছে, পয়েন্টের উপরে চন্দ্রবিন্দু দিয়ে দিলাম। ওকে, মনে রাখবে সব সময় দ্বিত্ব হবে, যে যে বর্ণটা দ্বিত্ব হবে, মানে দুইটা হবে না, পরের বর্ণটার উপরে চন্দ্রবিন্দু দিব। এবার দেখো এখানে কি? এখানে হচ্ছে রশ্মি, তাহলে রোষ, সরি সেখানে শি, রশ্মি। এবার বলো তো, তুমি কি বলো? রশ্মি, রশ্মি না, রশ্মি বলো না, বলো কি? রশ্মি, রশ্মি, র করে রো, রশ্মি বলো। তাহলে লিখে ফেলো রোষ, তাহলে রকার তাহলে বর্ষ রোষ, বসন্ত হবে, তারপর তাহলে বর্ষ শিকারের শি, এবং এখানে একটা স্মৃতি দিয়ে দিবে, হয়ে গেল। কথা বুঝছো না বুঝো নাই? কথা বুঝছো? এই সময় বুঝতে পেরেছ? আচ্ছা, বুঝছো, ধরে নিচ্ছি বুঝছো। ওকে, এবার আসো শেষ বর্ণ কি আছে? বিস্ময়, বিস্ময়। তাহলে লিখো বিস্ময়। এবার দেখো তুমি কি বলছো? বিস্ময়, সই, বিস্ময়, আমি বিস্ময় হয়েছি না, আমি বিস্ময়, বিস্ময় তো বিস্মিত হওয়া, ঠিক আছে? বিস্ময় হওয়া যায় না, বিস্মিত হওয়া। আচ্ছা, বিস্ময়, শয় বলি, শয়, সই বলি না। তাহলে এই যে স, এটার উপরে চন্দ্রবিন্দু দিবা, ঠিক আছে? স্মৃতি দিয়ে দিবে একটা করে। ওকে, কি ব্যাপার জনগণ কমে যাচ্ছে যে? জনগণ কমছে কেন? জনগণের কি ঘুম পেয়েছে? ক্লাস কি শেষ করে দিব?
আচ্ছা, এবার আসো, শেষে আছে কি সংযুক্ত, সংযুক্ত ব্যঞ্জনে যুক্ত ম। দেখো, সংযুক্ত ব্যঞ্জনে যুক্ত ম, অর্থাৎ যুক্ত ব্যঞ্জনে যদি ম থাকে তাহলে উচ্চারণ হবে না, কারণ সরি, দ্বিত্ব টিত্ব কিচ্ছু করবে না, ঠিক আছে, আর মত উচ্চারণ হয়ই না। তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো সুখ, করে খো, সূক্ষ্ম, লক্ষ্য করো, সূক্ষ্ম, উচ্চারণটা এমন হচ্ছে না, এরকম হচ্ছে। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো যে এই যে এই বর্ণটার সাথে কি ছিল, একটা ম ছিল, তাহলে এই পরের ব্যঞ্জনে কি দিয়ে দিব, চন্দ্রবিন্দু দিব। আচ্ছা, এবার দেখো তো তুমি কি উচ্চারণ করছো লক্ষণ, লক্ষণ না, তুমি বলছো লক্ষণ, লক্ষণ সেন, লক্ষণ, 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 ঠিক আছে, বুঝছো না বুঝে নাই? দেখো, বলছো কি লক্ষণ, লক্ষণ না খুন, দেখো তো কি বলছো, কি উচ্চারণ করছো, দেখো অক্ষর কয়টা, দুইটা। এবার দেখো লক, এটা কিন্তু লক্ষণই, লক্ষণ বলছো, লক, লোক বলছো না, অর্থাৎ লক অলক, খৌকার নখুন, লক্ষণ, অর্থাৎ এই খন বলছি না, আমরা বলছি কি খুন, খৌকার নখুন, লক্ষণ। ওকে, তাহলে এই যে পরের বর্ণে কি দিব, চন্দ্রবিন্দু দিব। এবার দেখো যক্ষা, যক্ষা বলি না, যক্ষা বলি না, বলি কি যক্ষা, জ, তাহলে জ ক জক ক্ষয় আকারে খা, জগ খা, বুঝছো না বুঝো নাই? জগ খা, 1 ঘন্টা নিলে বেটার হয়, হ্যাঁ 1 ঘন্টা নিলে বেটার হয়, কিন্তু আসলে টপিক অনেক বড় তো, এই জন্য আসলে কষ্টসাধ্য 1 ঘন্টা শেষ করা। আমি চাই তোমরা যতটুকু পড়ো বুঝে বুঝে পড়ো, বুঝতে যেতে পারো, ঠিক আছে, এইভাবে আমি চেষ্টা করি। ওকে, এবার আসো, আমরা বফলাতে দেখেছি চারটা বর্ণের সাথে, চারটা বর্ণ কি বদগম, এই বদগম শব্দে মানে এই চারটা বর্ণে বফলা উচ্চারণ হয়, ঠিক আছে। মফলা উচ্চারণ হয় এমনও কয়েকটা বর্ণ আছে, সেগুলো হচ্ছে কি, আমি লিখে দিই তোমরা লিখো, গটল, 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 ঠিক আছে, গটল এবং নাসিক্য, চারটা বর্ণ, উ, মূর্ধন্য, দন্তন্য, ম, এই কয়েকটা বর্ণের সাথে যখন ম ধ্বনি যুক্ত হয়, এগুলোর সাথে যখন ম ধ্বনি যুক্ত হয় সে ময়ের উচ্চারণ হয়। বললাম কি গটল, গটল, গটল এবং উ, মূর্ধন্য, দন্তন্য, ম, এই চারটা নাসিক্য ধ্বনি, সরি নাসিক্য বর্ণ, আর এই গটল, এই বর্ণগুলোতে যখন ম বর্ণ যুক্ত হয় তখন সেই ময়ের উচ্চারণ হয়। যেমন দেখো এই যে গয়ের সাথে ম যুক্ত হয়েছে, এটার উচ্চারণ কি, এটার উচ্চারণ হলো বাঘ মি, দেখো ময়ের উচ্চারণ হচ্ছে। আবার দেখো এখানে আছে কি কুটমল, লিখে ফেলো তো, কুটমল শব্দের উচ্চারণটা লিখে ফেলো তো, দ্রুত একটু লিখো, কুটমল, লেখো তো কুটমল, তোমাদের হাতে স্পিড নেই, আমি লিখি, পরশুট কুট মল, মল, কুটমল, ঠিক আছে। ওকে, এবার দেখো বাল্মীকি, দেখো বয়াকাল লবাল, মরিষি করিষি মিকি, অর্থাৎ এই জায়গাতে ময়ের উচ্চারণ হচ্ছে। এরপর দেখো উন্মাদ, রসুদন্ত ন, উন ময়াকার দমাদ, উন্মাদ। মৃন্ময়, ম, ম, ময়ে ময়ে, মৃন, ম অন্তস্থ ময়, মৃন্ময়। এবার দেখো সম্মান, ময় ময় আছে, ঠিক আছে, আবার ময় ময় লিখে ফেলো না, ময় ময় না, এটা হচ্ছে ময়ের সাথে ম যুক্ত আছে, স তালব্য সম, সম ময়াকার দন্তান্ন মান, সম্মান আমরা বলি না, বলি কি সম্মান, সম, স, স, সম অসম ময়াকার দন্তান্ন মান, সম্মান, অর্থাৎ এই জায়গায় তালব্য স উচ্চারণ হচ্ছে। ওকে, এছাড়া কিছু সংস্কৃত শব্দ আছে যে শব্দগুলোতে ময়ের উচ্চারণ ঠিক থাকে, যেমন এই যে স্মিত, এটা উচ্চারণ কি, স্মিত, ইসমি তও করে তো স্মিত, দেখো তো তালব্য স হবে না, দত্ত স হবে, দেখো তো, ইস্মিত বলি আমরা না, ইস্মিত বলি না, আমরা বলি কি স্মিত, স্মিত,
অর্থাৎ এই জায়গাতে দন্ত স উচ্চারণ হচ্ছে, যে কারণে আমরা দন্ত স লিখবো, স্মিত। ঠিক আছে, ওকে। এবার দেখো উচ্চারণ করছি কাশ্মীর, কয়েকার তালা বসো, কাশ ময়রিষি রমির, কাশ্মীর। ওকে, দেখো কুষ্মাণ্ড, কুশ কয়রুষু তালে বসো, কুশ ময়কার দন্ত ন, মান ডকারে কি, ডকারে ডো, কুষ্মাণ্ড। ঠিক আছে, আচ্ছা এবার দেখো সুস্মিতা, সুস, এবার বলছে কি সুস্মিতা, সুস, দেখো তালব সরস্য সুস মরিষিত একারটা, সুস্মিতা। কথা কি বুঝছো না বুঝো নাই? দেখো কথা কি বুঝছো না বুঝো নাই? সুস্মিতা অর্থাৎ এই কয়েকটা বর্গ, এই কয়েকটা শব্দে ম উচ্চারণ ঠিক থাকে। ওকে, আচ্ছা ওকে, এরপরে আসো জ ফলার উচ্চারণ। কার উচ্চারণ? জ ফলা। দেখো তো শব্দের শব্দের শুরুতে জ ফলা থাকে, প্রথম বর্ণে জ ফলা থাকে। এই জ ফলাটা যদি শুধু জ ফলাই থাকে, বা এই জ ফলা যদি আকার নিয়ে থাকে, তখন এটার উচ্চারণ এ হয়। কি হয়? এ হয়। এবং এই জ ফলা আছে বা আকার আছে যাই থাকুক, এর পরের বর্ণের সাথে যদি হ্রস্বই বা দীর্ঘ ইকার থাকে, কি থাকে? এই ইকার থাকে, তখন সেটা উচ্চারণ এ হয়। কি উচ্চারণ হয়? এ হয়। যেমন আমি একটা শব্দ লিখলাম ব্যথা, দেখো তো কি লিখছি? ব্যথা। বা আমি একটা শব্দ লিখলাম ব্যর্থ, লক্ষ্য করো প্রথম ব্যঞ্জনে কি আছে? জফলা আছে, তাহলে এটার উচ্চারণ তখন কি হবে? এ হবে, এ। তাহলে ব্যর থকারে থো, ব্যর্থ। ঠিক আছে, ব্যর্থ। আর যদি আমার দ্বিতীয় বর্ণের হ্রস্বইকার থাকে, যেমন দেখো ব্যক্তি, দেখো এই যে প্রথম বর্ণের জ ফলা, তারপরে দেখো পরের ব্যঞ্জনে হ্রস্বইকার আছে, তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে? এই জ ফলাটা তখন একার হয়ে যাবে, তখন কি হবে? একার, বেগ তৈরি স্বীকারোক্তি, ব্যক্তি। বুঝছো কি বুঝো নাই? একটু কমেন্ট করো। আমার এই কথাটা কি বুঝতে পেরেছো কি পারো? একটু কমেন্ট করো। দেখো আমি বললাম যে শব্দের মাঝে, লক্ষ্য করো আমি বললাম শব্দের প্রথম বর্ণে যদি জ ফলা থাকে, প্রথম বর্ণে যদি জ ফলা থাকে বা জয় ফলা আছে, সাথে আবার আকারও আছে, ঠিক আছে, আকারও আছে, তখন সেইটা উচ্চারণটা হবে এ উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? এ। ঠিক আছে, আর যদি আর যদি জ ফলা আছে এবং পরের ব্যঞ্জন জ ফলা বা জ ফলা আকার যাই থাকুক না কেন, পরের যে বর্ণটা আছে সেই বর্ণের সাথে হ্রস্বই বা দীর্ঘইকার আছে, তখন সেটা এ উচ্চারণ হবে। এই কথাটুকু বলেছি, এই কথাটুকু শুধু মাথায় নাও। ইংলিশ মজায় ক্লাস নেন না কেন? ইংলিশ মজায় ক্লাস নেই না, নিতেই হবে এমন কোনো কথা আছে কি? আচ্ছা, আমরা অপ্রয়োজনীয় আলাপ না করে আমরা একটু পড়াশোনায় মনোযোগী হই। দেখো এই জায়গাতে আমি কয়েকটা শব্দ নিয়েছি। প্রথম শব্দটা হলো ব্যর্থ। দেখো ব্যর্থ, থয় জফলা, পরের বর্ণে কিন্তু কোনো রস্বই বা দীর্ঘইকার নাই, অর্থাৎ এটা এ উচ্চারণ হবে। ব্যর থকারে থো, ব্যর্থ, হসন্ত দিবা। এরপরে দেখো আছে কি ব্যবসায়। লক্ষ্য করো এই যে প্রথম ব্যঞ্জনের সাথে জফলা আছে, পরের ব্যঞ্জনের সাথে রস্বইকার বা দীর্ঘইকার কিছু নাই। ওকে, তাহলে কি লিখবো? ব্যয় লিখবো। ব্যয়
ব্যবসায়ী, ব্যবসায়ী, ঠিক আছে, এটা উচ্চারণ লিখলাম। ওকে, এবার দেখো বলছি ব্যক্ত, দেখো ব্যক্ত, ব্যয় উচ্চারণ হচ্ছে কি ব্যয়, তাহলে বয়স ফলে আকার ব্যাক, তকারে তো, ব্যক্ত। এবার দেখো ব্যবহার, 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 ঠিক আছে, ওকে। এবার দেখো ব্যবস্থা, থয়াকারে থা। এবার দেখো এখানে কিন্তু আমি তালব্য স দিয়েছি, লক্ষ্য করো এখানে আমি তালব্য স দিয়েছি এবং এইটার কারণ আমি বলবো, শেষে বলবো। ওকে, দেখো ন্যস্ত, ন্যাস তকারে তো, ন্যস্ত, ঠিক আছে, ওকে। তাহলে প্রথম বর্ণে যদি জফলা থাকে এবং পরের বর্ণে যদি রস্বই বা দীর্ঘইকার না থাকে তাহলে সেটা এ উচ্চারণ হয়। যদি এই যে দেখছি পরের বর্ণে কি আছে, রস্বই দীর্ঘইকার, পরের বর্ণে রস্বইকার, পরের বর্ণে রস্বইকার, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে একার হয়ে যাবে। দেখো তুমি কিন্তু আবার ব্যতীত বলছো না, বলছো কি ব্যতীত, তাহলে ব্যতীত, ব্যতীত। দেখো এটাকে বলছো কি ব্যক্তি, এটাকে বলছো কি ব্যথিত। কথা বুঝছো, কথা বুঝছো সবাই? হ্যাঁ পড়ো, হৃদয় খান ওই বইটাই পড়ো, কোনো সমস্যা নেই, ওইটাই পড়ো। হ্যাঁ ওইটাই পড়ো, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, বই আহামরি চেঞ্জ হয় না, বিক্রি করতে হবে তাই বলে, আহামরি চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কি বিগত মানে রানিং সাম্প্রতিক যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো অ্যাড করতে হয়, এই আর কি। ওকে, তাহলে তোমরা একটা শব্দ লিখে ফেলো, ব্যতিক্রম। ব্যতিক্রম বানানটা ঠিক আছে নাকি একটু দেখো তো, ব্যতিক্রম বানানটা ঠিক আছে, দেখো। দেখো তো ব্যতিক্রম বানানটা ঠিক আছে কিনা, ঠিক নাই, উত্তর করো না কেন? ইয়েস, আকার হবে না, ঠিক আছে, ব্যতিক্রম। ওকে, তাহলে ব্যতিক্রম শব্দের উচ্চারণটা লিখে ফেলো, ব্যতিক্রম শব্দের উচ্চারণটা লিখে ফেলো, ব্যতিক্রম। দেখি তো কারেক্টটা হয়, ব্যতিক্রম শব্দের উচ্চারণটা লিখো, ব্যতিক্রম শব্দটার উচ্চারণ লিখো। ব্যতিক্রম শব্দের উচ্চারণটা লিখো। শুধু একজন লিখলা, দুইজন? আচ্ছা, লিখছো, ভালো লিখেছো। এবার আমি লিখি, দেখো ব্যতিক্রম, ঠিক আছে, ব্যতিক্রম। ওকে, দেখো তো পরের বর্ণে রস্বইকার আছে, সুতরাং এ হবে, ব্যতিক্রম, ব্যতিক্রম। বুঝছো না বুঝো নাই? দেখো শব্দের মাঝে কয়ের অফলা আছে, অর্থাৎ শব্দের মাঝে যদি ফলা থাকে সেই বর্ণটাকে দ্বিত্ব করে, এই জন্য ক হয়েছে ডাবল, অর্থাৎ ক দুইবার হয়েছে আর রফলা তো উচ্চারণ হয়ই, শুরুতেই বলছি, সুতরাং উচ্চারণ হচ্ছে এটা। ওকে, আচ্ছা এবার আসো ব্যাখ্যা। এই যে দেখো প্রথম বর্ণের সাথে যদি আকার থাকে তাহলে সেইটা এ উচ্চারণ হয়, শুরুতেই বললাম। হ্যাঁ, পরের বর্ণে দেখো আকারই আছে, রস্বই বা দীর্ঘইকার নেই, সুতরাং এটা উচ্চারণ কি হবে, ব্যাক ক্ষয় আকারে খা, ব্যাখ্যা।
ব্যাকরণ, ব্যাকরণ, রৌকার দন্ত ন, রুন, ব্যাকরণ, ঠিক আছে। ত্যাগ, ত্যাগ, উচ্চারণ হবে ত্যাগ, এই যে দেখো ত্যাগ উচ্চারণ এটা, বুঝছো? তাহলে শব্দের শুরুতে আমরা দুই ধরনের উচ্চারণ পাই, একটা হলো উচ্চারণ, আরেকটা হলো উচ্চারণ। জফলার দুইটা উচ্চারণ পাই শব্দের শুরুতে, আর শব্দের মাঝে শেষে বাকিগুলোর মতোই হবে। যেমন দেখো লিখছি, লিখছি অধ্যক্ষ, শব্দ দেখো শব্দের মাঝে আছে, কোথায় আছে? মাঝে। তাহলে অধ্যক্ষ, বলছে না, অধ্যক্ষ ও হয়, অর্থাৎ ওই যে অধ্বনির নিয়মে পড়ছিলাম, দ্বিতীয় বর্ণ যদি জফলা থাকে, হিও থাকে, এই বর্ণগুলো থাকে, ওইদিকে দেখা যাবে না রে, যে দ্বিতীয় বর্ণে যদি জফলা থাকে, এই বর্ণটা থাকে, খিও থাকে, তাহলে আগের অটা ও হয়ে যায়, ও হয়ে যায়। এই নিয়ম পড়াইছিলাম তোমাদের প্রথম মানে দ্বিতীয় ক্লাসে পড়িয়েছিলাম। ওকে, তাহলে এই অধ্যক্ষ হবে কি ও দকার, সরি অধ্যক্ষ, 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 বুঝছো কি বুঝো না একটু কমেন্ট করো। অধ্যক্ষ উচ্চারণটা বুঝেছো না বুঝো না একটু কমেন্ট করো। অধ্যক্ষ উচ্চারণটা বুঝছো না বুঝো না একটু কমেন্ট করো। বুঝেছো? দেখো আমি আবার বলছি, অধ্যক্ষ, তাই তো? তাহলে ধয় যেহেতু জফলা আছে শব্দের মাঝে, সুতরাং ধয়ের সাথে আছে ধ হবে দ্বিত্ব। আর আমরা জানি মহাপ্রাণ ধ্বনি কখনো দ্বিত্ব হয় না, কারণ ত, থ, দ, ধ, হচ্ছে 4 নম্বর। আমরা জানি জোড় সংখ্যাগুলো মহাপ্রাণ ধ্বনি, আর মহাপ্রাণ ধ্বনি দ্বিত্ব হবার সময় তার পূর্বের বর্ণটাকে নিয়ে দ্বিত্ব হয়, অর্থাৎ দধ হবে এখানে। ওকে, তাহলে এই জায়গাতে আমরা জানি অটা হবে ও, তাহলে ও ধোপ খকারে খো, অধ্যক্ষ, অধ্যক্ষ, ঠিক আছে। অর্থাৎ এই বর্ণটা শব্দের মাঝে থাকুক আর শেষে থাকুক, উচ্চারণ হবে ক খর মতো, এই জন্য আমরা লিখেছি অধ্যক্ষ, ঠিক আছে। ওকে, এবার আসো বিদ্যমান, দেখো দয় শুধু জফলা আছে, তাহলে উচ্চারণ কি হবে? বিদ্য করে দো, বিদ্য ময়াকার দন্তন্য মান, বিদ্য মান, ঠিক আছে। সজ্জা, সজ্জা উচ্চারণ দেখো সজ্জা, আমরা কি বলি সজ্জা, সজ্জা বলি না, আমরা বলি সজ্জা, সৌকার বর্গীয় জ, সোদ জয়াকারে যা, সজ্জা, অর্থাৎ অন্তস্থ জ বর্গীয় জ হয়ে যায় উচ্চারণের সময়, এবং অন্তস্থ জয়ের সাথে জফলা আছে, সুতরাং এই বর্গীয় জ হয়ে গেলে দুইটাই বর্গীয় জ হবে। ওকে, বৃত্ত হবে। সত্য, দেখো তুমি কিন্তু বলছো সত্য, সত্য, সত্য বলছো না, বলছো কি সত্য, তাহলে লিখি হলো সৌকাত্ত সত ত করে তো, সত্য। একই ভাবে দেখো বলছো নব্য, নব্য বলো না, নব্য না, নব্য, ঠিক আছে, কারণ এই যে পরের বর্ণে জফলা আছে, পূর্বের বর্ণে ওকার হয়ে যাবে, তাহলে নওকার ব, নব্য ওকারে বো, নব্য। একই ভাবে লভ্য, তাহলে লওকার ব, লোভ ভওকারে ভওকারে ভো, অর্থাৎ এই যে দেখো এই ভটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, কেন? প ফ ব ভ, অর্থাৎ মহাপ্রাণ ধ্বনি দ্বিত্ব হলে তার আগের বর্ণটা নেয়, এই জন্য প্রথমে হয়েছে ব, তারপরে হয়েছে কি ভওকারে, ঠিক আছে। লভ্য, বোঝা গেছে না যায় নাই? তাহলে শব্দের মাঝে এবং শেষে যদি জফলা থাকে বা যেই ফলাই থাকুক না কেন, দ্বিত্ব উচ্চারণ করবে, ঠিক আছে। ওকে, এবার আসো যুক্ত ব্যঞ্জনের সাথে যদি, যুক্ত ব্যঞ্জনের সাথে যদি, বুঝে নাই? কি বুঝো নাই একটু কমেন্ট করো, কোনটা বুঝো নাই একটু কমেন্ট করো, কোনটা বুঝো নি একটু কমেন্ট করো।
কোনটা বুঝো নাই? আচ্ছা, বয়ের উচ্চারণ কেন হবে, তাই তো? লভ্য উচ্চারণ করতেছে, ব উচ্চারণ কেন করছি? দেখো কেন ব উচ্চারণ করছি, এই যে ধ অধ্যক্ষ উচ্চারণও কিন্তু আমরা দধ উচ্চারণ করেছি, দধ উচ্চারণ করেছি, লক্ষ্য করো। আমাদের বর্ণমালায় অল্প প্রাণ আর মহাপ্রাণ বলে দুইটা শব্দ আছে, যেমন ক, খ, গ, ঘ, উ, চ, আচ্ছা, চ ছ, জ ঝ, ইয়, ট ঠ, ড ঢ, মূর্ধন্য, ত থ, মূর্ধন্য, ত থ, দ ধ, দন্তন্য, প ফ, ব, ভ, ম। দেখো এই যে 1 নম্বর যেগুলো সেগুলো হলো বেজোড়, সরি 1, 2, 3, 4, 5, লক্ষ্য করো এই যে 1, 3, 5, 1, 3, 5 এই বর্ণগুলো হলো বেজোড় বর্ণ, আর এই বেজোড় বর্ণগুলো হইল কি অল্প প্রাণ বর্ণ, অল্প প্রাণ ধ্বনি। দেখো আমি লিখলাম একটা শব্দ নব্য, নব্য, এই নব্যর উচ্চারণ করতে গিয়ে আমি করছি কি এই ব দীপ্ত হবে, মানে কি বয়ের উচ্চারণ দুইবার হবে, তাহলে নো ব, নো বকারে বো, নব্য, ঠিক আছে, ওকে। এরপরে দেখো যখন আমি বলছি লভ্য, এই লভ্য শব্দ উচ্চারণ করতে যে আমি বলছি কি লকার ভ, লোভ, লকার বলভ, ভকারে ভো, লভ্য। দেখো এই জায়গাতে আমি ব যখন হইলো, বটাকে আমি দুইবারই উচ্চারণ করলাম, যখন ভটা আসলো, ভয়ের সাথে যখন ফলাযুক্ত হলো তখন কিন্তু আমরা ভকে দুইবার উচ্চারণ করিনি, ভকে উচ্চারণ দ্বিতীয় উচ্চারণ করার সময় আমরা বকে আগে নিছি তারপরে ভকে নিছি, কেন? কারণ এই ব হচ্ছে, সরি এই ভ হচ্ছে জোর বর্ণ, সুতরাং এটা হচ্ছে ঘোষ, অর্থাৎ ঘোষ বলছি কেন, মহাপ্রাণ ধ্বনি, অর্থাৎ বাতাস বেশি বের হয়। এই মহাপ্রাণ ধ্বনিগুলো নিজেরা কখনো দ্বিত্ব হতে পারে না, দ্বিত্ব হওয়ার ক্ষেত্রে তার পূর্ববর্তী যে অল্প প্রাণ বর্ণটা আছে সেই বর্ণটাকে সে সাথে নেয়, এই জন্য ভ দ্বিত্ব হওয়ার সময় তার পূর্বের বর্ণ ব কে নিছে, কিন্তু ব নিজেই অল্প প্রাণ, যে জন্য দ্বিত্ব হওয়ার সময় সে দুইবার উচ্চারণ হয়েছে, পার্থক্য হলো এতটুকু। বুঝছো কি বুঝো নাই এবার বলো? আশা করছি এবার বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এরপরে দেখো সংযুক্ত ব্যঞ্জনে ম ফলা, সংযুক্ত ব্যঞ্জন, যেমন আমি একটা শব্দ লিখলাম সন্ন্যাসী, দেখো সন্ন্যাসী না তো সন্ন্যাসী, দেখো এই যে যুক্ত ব্যঞ্জন তার সাথে আবার জফলা, জফলা আছে, অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা কখনোই কোনো প্রভাবই রাখতে পারে না, উচ্চারণ তো হয় না, কোনো প্রভাবও রাখতে পারে না, সেক্ষেত্রে এখানে কি হয়, উচ্চারণ যা হয় তাই লিখতে হয়, শোন নয়াকারে না, তালে বসারে শিকারে শি, সন্ন্যাসী। একই ভাবে দেখো সন্ধ্যা, সৌকার দন্তন্য, শোন ধয়াকারে ধা, সন্ধ্যা, এই যে এই নয় ধয় এইটুকু উচ্চারণ হচ্ছে, জফলা উচ্চারণ হচ্ছে না। দেখো অন্ত, যুক্ত ব্যঞ্জন, উচ্চারণ হচ্ছে কি অদন্তন্য, অন্ত অকারে তো, অন্ত। দেখো দারিদ্র, উচ্চারণ হচ্ছে দয়াকারে দা, রস্যি দ, হৃদ দ্র, দারিদ্র। দেখো এই যে, সরি, হ্যাঁ, দারিদ্র, বুঝছো? বুঝছো কি? যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা ছিল, জফলা উচ্চারণ মানে কোনো প্রভাব রাখেনি, কারণ এটা ছিল দয় রফলা, এই যে রফলা আছে, রফলা মানেই দ্বিত্ব করবে, রফলা দ্বিত্ব করলো, আর এই যে দয় রফলা উকার হয়ে গেল। যাই হোক, এটার দিকে তাকাও, স্বাস্থ্য, দেখো যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা ছিল, তাহলে স্বাস্থ্য, স্বাস্থ্য করে থ, অর্থাৎ এই জফলার কোনো ভূমিকা নাই, অর্থাৎ সংযুক্ত ব্যঞ্জনের সাথে জফলা কোনো ভূমিকা রাখতে পারে না। বুঝছো না বুঝো নাই? আশা করছি বুঝছো, এগুলো বুঝার কথা, কারণ একটু আগেও তো আমরা সংযুক্ত ব্যঞ্জন তো দেখলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি আমরা রফলাটা দেখি একটু, কি ফলা, রফলা। রফলা কোথায় বসে, শব্দের শুরুতে,
কোনো প্রভাব রাখে না, তবে উচ্চারণ হয়। কথা বুঝো, রফলা যেখানেই বসুক না কেন উচ্চারণ হবে, শব্দের শুরুতে দ্বিত্ব করবে না, শব্দের মাঝে শেষে দ্বিত্ব করবে। পার্থক্য এতটুকুই। দেখো ক্রম, ক্রম শব্দের উচ্চারণ কি হবে? কয় রফলা ও কর্ম ক্রম। আর আমরা জেনেছি প্রথম বর্ণে যদি রফলা থাকে উচ্চারণের সময়, তার সাথে যদি কোনো কার না থাকে সেক্ষেত্রে ওকার হয়ে যায়, অর্থাৎ রফলাযুক্ত কারবিহীন বর্ণটি ওকার দিয়ে উচ্চারণ করতে হয়। এই জন্য হয়ে গেছে কি ক্রম, ক্রম, ক্রো। আমরা ক্রম বলি না, বলি কি ক্রম। ওকে, এরপর দেখো প্রথম বর্ণের রফলা হয়ে যাবে কি ব্রো তো। ঠিক আছে, রফলা দ্বিত্ব টিত্ব কিছু করে না, শুধু উচ্চারিত হচ্ছে। ওকে, এবার দেখো গ্রহণ, লক্ষ্য করো গয়ের ফলা ওকর গ্রো, হকর দন্তন্য হন, গ্রহণ। আমরা কিন্তু বলি না গ্রহণ, গ্রহণ না, গ্রহণ না, গ্রহণ। ওকে, এভাবে তোমরা পরের তিনটাকে ভেঙে ফেলবে। প্রথম, প্রতিজ্ঞা, প্রকাশ, এই তিনটাকে ভেঙে ফেলবে। এরপরে আসি আমরা শব্দের মাঝে বা শেষে যদি রফলা থাকে, এই ক্ষেত্রে রফলা উচ্চারিত হবে এবং দ্বিত্বও করবে, অর্থাৎ যার সাথে যুক্ত আছে তার দ্বিত্ব করবে। যেমন দেখো অগ্রসর, অগ্রসর শব্দটার দিকে তাকাও, এই যে অগ্রসর, আমরা কিন্তু অগ্রসর বলি না, আমরা অগ্রসর বলি, অর্থাৎ এই জায়গাতে ঠিক থাকবে। এবার দেখো গয়ের রফলা আছে না, তাহলে শব্দের মাঝে আছে, সুতরাং গ ডাবল হবে, দ্বিত্ব করবে। এরপরে কি আছে? অগ্রসর, অগ্রসর। বুঝছো না বুঝো নাই? কমেন্ট করো। অগ্রসর বুঝছো কি বুঝো নাই? কমেন্ট করো। প্রচুর ঘুম ধরছে। অগ্রসর বুঝছো? দেখো শব্দের মাঝে গয়রা ফলা আছে, সুতরাং রটা হচ্ছে ফলা, যার সাথে যুক্ত আছে তার দ্বিত্ব করে উচ্চারণ করবে। ঠিক আছে, ওকে। এবার আসো পরিশ্রম, লক্ষ্য করো ও, সরি প হবে না, পো হবে, পো, প করে পো, রিস, শ্রম। দেখো দ্বিত্ব করবে, সাথে নিজে উচ্চারণ হবে। ওকে, এবার দেখো বিগ্রহ, বিগ্রহ, দেখো বিগ গড়ে ফলা ও করে গ্রো, হ করে হো, বিগ্রহ। বুঝছো না বুঝো নাই? বুঝছো? তাহলে শব্দের মাঝে রফলা থাকলে দ্বিত্ব করবে এবং রফলাটা উচ্চারণ হবে। ওকে, তাহলে ছাত্র এবং তীব্র, এই দুটো তোমরা লিখে ফেলো। তোমরা লিখছো না কেন? লিখে ফেলো। এবার দেখো সংযুক্ত ব্যঞ্জনে রফলার কোনো দ্বিত্ব করার প্রভাব নাই, তবে রফলা উচ্চারণ হয়, উচ্চারণ হয়, দ্বিত্ব করে না, উচ্চারণ হয়। যেমন দেখো একটা শব্দ আছে কি যন্ত্র, জন, যন্ত্রণা, যন্ত্র, জন, জ দন্তন্য জন, তয়রফলা ও করে ত্র, যন্ত্র। ঠিক আছে, জন ত্র, অর্থাৎ এখানে দ্বিত্ব ফিত্ত কিচ্ছু হবে না, শুধু রফলাটা উচ্চারণ হবে। দেখো কেন্দ্র, কেন দয়রফলা করে দ্র, কেন্দ্র। মন তয়রফলা করে ত্র, মন্ত্র। অস্ত্র, দেখো অস তয়রফলা করে ত্র, অস্ত্র। বুঝা গেছে? এই বুঝছো? বুঝছো সবাই? এই জনগণ বুঝছো? বুঝছো বুঝছো? ওকে, শুধুমাত্র একজন বুঝলো, বাকিরা তো হলো বুঝলো না। আচ্ছা, এরপরে আসি ল ফলা। আমরা বলেছি ল ফলাতেও কি হয়? উচ্চারণ হয়। ল ফলা শব্দে যেখানে বসুক না কেন উচ্চারণ হয়, তবে প্রভাবটা রাখছে কি রাখছে না এটাই সবচেয়ে বড় বিষয়। অর্থাৎ সে কি দ্বিত্ব করলো কি করলো না, এটাই হলো দেখার বিষয়, ফ্যাক্ট।
আমরা জানি শব্দের শুরুতে কি হয়, দ্বিত্ব করে না, শব্দের মধ্যে বা শেষে দ্বিত্ব করে। তাহলে প্রথম শব্দে দেখো, শব্দের শুরুতে প্রথম বর্ণে আছে ল, ল ফলা, এবং সেটা উচ্চারণ হচ্ছে। দেখো ক্লে, ক্লে, তাহলে লিখে হলো কয়ল একার তালব্য স, ক্লেশ। দেখো ক্লান্ত, ক্লা, কয়ল আকার দন্তন্য ক্লান, ত করে তো, ক্লান্ত। দেখো শ্লেষ, 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 দেখো শ্লেষ, ঠিক আছে, শ্লেষ। ওকে, অর্থাৎ প্রথমে উচ্চারণ হয়। এবার দেখো স্লো থ, স্লো থ, এটার উচ্চারণ হচ্ছে স্লো থ, তাহলে স্লো থ করে থ, স্লো থ। এখন অনেকের মাঝে প্রশ্ন জাগবে যে ভাইয়া আপনি এই জায়গাতেই দন্ত স দিলেন, বাকিগুলোতে তালব্য স দিলেন, ঘটনা কি? ঘটনা আছে, ঘটনাটা পরে বলছি, এই ঘটনাটা পরে বলছি। ওকে, এবার আসো শ্লেষা, উচ্চারণ হচ্ছে শ্লেষা, স্লে, তাহলে লিখে ফেলি স্লে তালব্য স একারে সা, শ্লেষা। দেখো প্লাবন, প্লা বন, তাহলে লিখে হলো বউকার দন্তন্য প্লাবন নাকি, প্লাবন। ওকে, এবার দেখো শব্দের মধ্যে বা শেষে যদি ল থাকে কেমন উচ্চারণ হবে ল ফলা থাকলে? দেখো শব্দের মাঝে আছে, ঠিক আছে, তাহলে যার সাথে থাকবে তার কি করবে, দ্বিত্ব করবে, তাহলে উচ্চারণ কি হবে, অক্লান্ত, অক্লান্ত করে তো, অক্লান্ত, ঠিক আছে। দেখো অম্লান, তাহলে ম্লান, অর্থাৎ দ্বিত্ব করে উচ্চারণ হবে। দেখো বলছে বিশ্লেষণ, 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 এই যে শয়লয়, ঠিক আছে, বিশ্লেষণ। অশ্লীল, 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 ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে শব্দের মাঝে যখন, বা শব্দের মাঝে হোক বা শেষে হোক, যখন লটা থাকবে, ল ফলাটা থাকবে, তখন যার সাথে যুক্ত থাকবে তার দ্বিত্ব করবে, পাশাপাশি নিজে উচ্চারণ হবে, ঠিক আছে। আর একটা বিষয় এই জায়গাতে আমরা দেখলাম যে সব জায়গাতে দন্ত স হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা ফলার উচ্চারণটা শেষ করলাম, ফলার উচ্চারণটা শেষ করলাম, ঠিক আছে। আমরা যতটুকু কথা বললাম, পড়লাম, ফলার উচ্চারণটা আমরা শেষ করলাম। এবার আমরা স এর ব্যবহারটা দেখব। কার ব্যবহার? স এর ব্যবহার। মনে রাখবে ৩০০, অর্থাৎ তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই ৩০০ সমান সমান কি হয়? ৩০০ সমান সমান তালব্য স হয়, তালব্য স লিখতে হয়, ঠিক আছে। যেমন দেখো এখানে একটা শব্দ লিখলাম সবিশেষ, স, বলছি না, সবিশেষ না, সবিশেষ। ওকে, তাহলে সবিশেষ, সবিশেষ, অশ্লীল বুঝি নাই, আচ্ছা, অশ্লীল, লক্ষ্য করো, এটা তালব্য স। ওকে, দেখো তো এই যে ল, এই লটা কোথায় আছে? শব্দের মাঝে। মাঝে থাকলে যার সাথে থাকবে তাকে দ্বিত্ব করবে, তার দ্বিত্ব উচ্চারণ হবে, অর্থাৎ এই জায়গাতে হবে কি অশ্লীল, অশ্লীল, ঠিক আছে। অর্থাৎ যেটার সাথে যুক্ত থাকবে তার দ্বিত্ব উচ্চারণ করবে, তার কি করবে? দ্বিত্ব উচ্চারণ করবে। অর্থাৎ স এর সাথে ল ছিল, সুতরাং স দুইবার উচ্চারণ হয়েছে এবং ল উচ্চারণ হয়েছে, এই কথাটা বললাম, ঠিক আছে। স কেন হলো স্যার, সেই কথাটাই বলবো, অপেক্ষা করো একটু, এই যে স এর ব্যবহারে আসছি সেটাই বলছি, একটু ধৈর্য ধরো। তাহলে শব্দের মাঝে বা শেষে, মানে যেখানেই থাকুক ৩০০ সমান সমান তালব্য স লিখবো। যেমন শূন্য, তাহলে শূন, ন করে ন, শূন্য, দেখো তালব্য স উচ্চারণ লিখছি। সংগ্রাম, দেখো সং অনুসার থাকলে উম হসন্ত, গ্রাম,
সংগ্রাম, ঠিক আছে। দেখো সাধারণ, সা ধা রকার দন্ত ন, রণ, সাধারণ। কথা বোঝা গেছে না বোঝা যায়নি? ওকে, এখন দেখো আষাঢ়, আ ষাঢ়, লক্ষ্য করো, আ ষাঢ়। বিশ্বাস, বিশ শ্বাস, লক্ষ্য করো তো, এই যে তালব্য স সমান সমান তালব্য স, মূর্ধন্য স সমান সমান তালব্য স, দন্ত স সমান সমান তালব্য স, এই দন্ত স সমান সমান তালব্য স, তালব্য স সমান সমান তালব্য স, মূর্ধন্য স সমান সমান তালব্য স, অর্থাৎ 300 সমান সমান তালব্য স। এই কথাটাকে একটু বুঝেছি? অর্থাৎ 300 পাইলে আমরা সেখানে তালব্য স দিয়ে দিব। এটুকু কি বুঝছে? বুঝলে একটু কমেন্ট করে। প্রচুর ঘুমাতে হবে, আমার খুব ঘুম ধরেছে, ক্লাসটা শেষ করে আমি ঘুমাবো, ঠিক আছে? মনে হচ্ছে তাকাতে পারছি না। আচ্ছা, তাহলে এবার আসি দন্ত স কেন হচ্ছে। অর্থাৎ আমরা বললাম 300 সমান সমান তালব্য স, এবার বলছি যে তালব্য স দন্ত স সমান সমান দন্ত স লিখতে হয়। এই কথাও আবার বলছি, এই কথাও আবার বলছি, ঠিক আছে? এই যে এই পৃষ্ঠাটা শেষ হলে আমাদের আজকে পড়াশোনা শেষ। দেখো 300 সমান সমান কি তালব্য স, আবার বলছি কি স সমান সমান আবার দন্ত স হয়। কোন ক্ষেত্রে হবে? যখন ছয়ের মতো উচ্চারণ হবে, অর্থাৎ ইংরেজি এস বর্ণের মতো যখন উচ্চারণ হবে তখন সেইটাকে আমরা দন্ত স লিখব। যেমন দেখো আমি যখন একটু আগে বললাম অশ্লীল, আমরা এটাকে উচ্চারণ করছি কি অশ্লীল, স স একটা ব্যাপার আছে, স, অশ্লীল, অস, স, অস, ঠিক আছে, অশ্লীল। অর্থাৎ মনে রাখবে ছয়ের মতো যদি উচ্চারণ হয় তাহলে সেইখানে আমরা দন্ত স লিখব। দেখো তো এইখানে যে কয়টা আমি শব্দ লিখেছি, যে কয়টা শব্দ এখানে লিখেছি, প্রত্যেকটা দেখো ছয়ের মতো উচ্চারণ হচ্ছে। দেখো প্রত্যেকটা ছয়ের মতো উচ্চারণ হচ্ছে। দেখো স্নান, স্নান, আমরা কি বলি স্নান, স্নান বলি না, বলি কি স্নান। বলছি বস্তা, বস্তা, বলছি শ্লোক, বলছি শ্রীগাল, বলছি আস্থা, বলছি নিষ্প্রভ, নিষ্প্রভ, নিষ্প্রভ বলছি না, নিষ্প্রভ, বলছি নিস্পন্দন, বলছি শ্রম, বলছি স্নেহ, বলছি শ্লেষা, বলছি নিস্পৃহ, বলছি অশ্লীল, বলছি নিস্তব্ধ, বলছি পরিস্থিতি, ঠিক আছে? অশ্লীল দিলে হবে না কেন? অশ্লীল, আচ্ছা দেখো অশ্লীল, অশ্লীল, তাই না? অশ্লীল, এই যে এখানে তো লিখে আছে অশ্লীল। শব্দের মাঝে ল থাকলে, ল ফলা থাকলে সেটা দ্বিত্ব করে, এই জন্য আমাদেরকে দ্বিত্ব করে লিখতে হবে, অর্থাৎ স দুইবার লিখতে হবে, অশ্লীল। এখন দেখো এই যে স লিখছি না, স কেন লিখছি সেটারও একটা অর্থ আছে, মানে কেন স লিখছি দেখো। মনে রাখবে স এর সাথে যদি তালব্য স বলো আর দন্ত স বলো, তার সাথে যদি দন্ত ধ্বনি, কোন ধ্বনি? দন্ত ধ্বনি, কি কি? ত, থ, দন্তন্য, র, ঠিক আছে, র, ল, ওকে, তারপরে কি প, রিকার, এই কয়েকটা বর্ণ যদি কোনো স্বয়ের সাথে যদি যুক্ত থাকে, দেখো এই কয়েকটা বর্ণ যদি কোনো স্বয়ের সাথে যুক্ত থাকে তাহলে সেই স্বয়ের উচ্চারণ হয় দন্ত স উচ্চারণ হয়। সেই স্বয়ের উচ্চারণ কার মতো হয়? দন্ত স্বয়ের মতো। যেমন এই দন্ত স, দন্ত স দেখো তো দন্ত ন আছে, অর্থাৎ স্বয়ের সাথে ন যুক্ত আছে, সুতরাং এটার উচ্চারণ স্নান হবে, স্নান, স্নান হবে। দেখো বস্তা, দন্ত স্বয়ের সাথে যুক্ত আছে কি ত, অর্থাৎ বস ত আকারে তা, বস্তা। দেখো শ্লোক, এই তালব্য স, তালব্য স্বয়ের সাথে যুক্ত আছে কি ল, তাহলে উচ্চারণ হবে কি? উচ্চারণ হবে শ্লোক, শ্লোক উচ্চারণ হবে। দেখো
শ্রীগাল, তালব্যস্বয়ের সাথে কি আছে? রিকার। তাহলে এই জায়গাতে তখন তালব্যস্বটা দন্ত স উচ্চারণ হবে, শ্রী গয়াকাল গাল। দেখো আস্থা, দন্ত স্বয়ের সাথে কি যুক্ত আছে? থ যুক্ত আছে, থ, অর্থাৎ দন্ত স, এখানে দন্ত স উচ্চারণ হবে। তাহলে লিখতে হবে কি? আস থয়াকারে থা, আস্থা। দেখো দন্ত স্বয়ের সাথে আবার প যুক্ত আছে, সুতরাং এই জায়গাতে কি লিখবো? নিষ্প্রভ। তাহলে নিষ্প্রভ, এটা মনে হয় নিষ্প্রভ। হ্যাঁ নিষ্প্রভ, দেখো তো। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের উচ্চারণ। আচ্ছা, এই নিষ্প্রভ, ও নিষ্প্রভ বলি, প্রভ, প্রভ, পয়রফলা ওকার ভ, নিষ্প্রভ, শুনতে হবে। ওকে, নিস্পন্দন, দেখো করো, তাহলে এটার উচ্চারণ কি হবে? দেখো তো তাড়াতাড়ি। নিস্পন্দন, নিস্পন্দন কি হবে? দেখো নিস, দেখো নিস, এই যে দন্ত স্বরের সাথে প যুক্ত আছে, নিস, প দন্ত না, পন দন, দকা দন্ত না, দন, নিস্পন্দন, নিস্পন্দন, ঠিক আছে, নিস্পন্দন। ওকে, এবার দেখো শ্রম শব্দের দিকে তাকাও, শ্রম। ও হ্যাঁ, সরি 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 সরি, তালবশ লিখে ফেলছি গো, দুঃখিত দুঃখিত দুঃখিত। ওকে, দেখো শ্লোক, অর্থাৎ দন্ত স দিয়ে হবে শ্লোক। তোমরা ভুল করো না, আমি যদি মাঝে মধ্যে ভুল করে ফেলি, অর্থাৎ সবকিছু তো আর মনে থাকে না, বলি একটা লিখি আরেকটা, এরকম হয়ে যায়। দেখো শ্রম, তাহলে লিখে হলো শ্রম। দেখো স্নেহ, স্নেহ সহকারে হয় স্নেহ। দেখো শ্লেষা, তাহলে বুঝছো কেন এরকম হচ্ছে? দেখো এই যে তালব্যস্বয়ের সাথে ল যুক্ত আছে, সুতরাং দন্ত স হয়ে যাবে। নিস্পৃহ, তাহলে নিস প্রে সহকারে হো, নিস্পৃহ। নিস্তব্ধ, এটার উচ্চারণ লিখো, নিস্তব্ধ, উচ্চারণ লিখো। তোমরা লিখো না, আমি লিখি। নিস তব অতব ধ করে ধো, নিস্তব্ধ, ঠিক আছে। তারপরে কি? ও রিস থি তে, পরিস্থিতি, এ হচ্ছে উচ্চারণ। বুঝছো না বুঝো নাই? বুঝছো? বুঝছো, আশা করছি বুঝছো। ওকে, তাহলে আজকের আলাপ এ পর্যন্তই থাক নাকি? আজকের কথা না বাড়াই, আমাদের আজকে লেকচার 5 শেষ, অর্থাৎ এর মধ্যে দিয়ে আমাদের উচ্চারণের টপিক শেষ। আমরা আগামীকাল এই টপিকের যে এমসিকিউ গুলো আছে, সেই এমসিকিউ গুলো আমরা একটা শর্ট নিয়ে নিব। এমসিকিউ যে সমাধানগুলো আছে সেই সমাধানটা আমরা আলোচনা করব। হ্যাঁ, এমসিকিউ অনেকগুলো আছে, প্রায় কতগুলো হবে? আচ্ছা, যাই হোক, সবাই বুঝতে পেরেছো তো? যেগুলো আলোচনা করেছি সবাই তো বুঝছো না বুঝো নাই? বুঝছো তো? সবাই বুঝছো? আমি আমি পোস্ট করে জানাবো, পেজে আমি পোস্ট করব কখন আমি ক্লাস এমসিকিউর উপর ক্লাস নিব, আমি এটা পোস্ট করে জানাবো, তোমরা একটু নজরে রেখো, ঠিক আছে? ওকে, ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো, বুঝতে পারলে ভালো। এবং আমি ভেঙে ভেঙে আস্তে ধীরে তোমাদেরকে শেখাই, যাতে তোমরা ভালোভাবে শিখতে পারো। আর তোমাদেরকে আমি আগে বারবার একটা কথাই বলছি, এটা আসলে তোমাদের জন্যই মূলত। আমি শিডিউল ভিত্তিক পুরো বাংলা কোর্সটা শেষ করব ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি। দোয়া করি আমার জন্য। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।